জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব দেশবাসীর, কোনো দল বা ব্যক্তির নয় বললেন প্রধানমন্ত্রী। রক্তস্নাত জুলাই নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি গোষ্ঠী। জুলাই আন্দোলন আমরা দেখেছি মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। গ্যাস সংকট সমাধানের চেষ্টায় সরকার। অক্টোবরের মধ্যে আসবে মালয়েশিয়া থেকে, মিয়ানমার থেকেও আনার চেষ্টা। বিদ্যুৎ সংকট ও সমাধানের আশা। গত সপ্তাহে আমি নিজে প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছি যে আগামী অক্টোবরের মধ্যে তারা আমাদেরকে সেইভাবে গ্যাস দেওয়ার চেষ্টা করবে যাতে আমরা আমাদের মিল ফ্যাক্টরিগুলোতে গ্যাস সরবরাহ করতে পারি। মায়ানমার থেকে গ্যাস আনার জন্য আলোচনা এরই মধ্যে শুরু করেছি। গ্যাস কানেকশন দেওয়া যায় 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমরা 4000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা গ্রিড লাইনে সংযুক্ত করতে পারবো। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। ঢাকা আলিয়ায় ছাত্রদল শিবির ধাওয়া পাল্টা ধাওয়া। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, কবি নজরুল সহ বিভিন্ন ক্যাম্পাসে উত্তেজনা, আহত বেশ কয়েকজন। রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি, নেওয়া হবে বিরোধী দলের মতামত। শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। দেশে ফিরলেই গ্রেপ্তার। দিল্লির অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা না থাকার দাবি ভারত সরকারের। জুলাই অভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা দেখছে জামায়াত। ফ্যাসিবাদকে ফেরানোর চেষ্টা প্রতিহতের ডাক। সরকার সঠিক পথে না এলে ফ্যাসিস্টের পরিণতির হুঁশিয়ারি। এবং জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনকাল। হত্যা মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু। 1 বছরে সব বিচার কাজ শেষ করতে চায় প্রসিকিউশন। জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব দেশবাসীর, কোনো দল বা ব্যক্তির নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রক্তস্নাত জুলাই নিয়ে একটি গোষ্ঠী মানুষকে বিভ্রান্ত করছে বলেও জানান বিএনপি চেয়ারম্যান। প্রধানমন্ত্রী বলেন, কারখানা ও বাসাবাড়ির গ্যাস সংকট সমাধানে নিরন্তর চেষ্টা করছে সরকার। অক্টোবরের মধ্যে মালয়েশিয়া থেকে গ্যাস আসবে। আমদানির চেষ্টা চলছে মিয়ানমার থেকেও। গ্যাস পেলে বিদ্যুৎ সংকটও সমাধান হবে বলে জানান প্রধানমন্ত্রী। জুলাই আন্দোলন আমরা দেখেছি মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। এই মুহূর্তে জ্বালানির কথাই বলুন, গ্যাসের কথাই বলুন, এই সব ক্ষেত্রে আমরা জানি দেশের বিভিন্ন প্রান্তে বহু মানুষ এই সকল ভোগান্তি বুঝছেন, পোহাচ্ছেন এগুলা। তো এখন এই বিষয়গুলোকে অবশ্যই আমাদের অ্যাড্রেস করতে হবে। কিন্তু এই কথাটাও তো সত্য, এই কথাটাও সত্য যে কিভাবে আমরা যদি শুধু জ্বালানি খাতের কথাই চিন্তা করি, কিভাবে ফ্যাসিবাদী স্বৈরাচার এই জ্বালানি খাতটাকে তাদের পকেট ভারী করার একটি খাত হিসাবে তারা এটাকে বিবেচনা করেছিল। কাজেই স্বাভাবিকভাবেই এত বছরে লুটপাট করে যে সেক্টরটিকে বিধ্বস্ত করে ফেলা হয়েছে, সেই সেক্টরটিকে যদি পুনর্গঠন করতে হয় কিছু তো অবশ্যই সময় প্রয়োজন। আজকে অনেকেই বলেন, দেখলাম বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিয়েছেন, আমরা এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। গত সপ্তাহে আমি নিজে প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছি যে আগামী অক্টোবরের মধ্যে তারা আমাদেরকে সেইভাবে গ্যাস দেওয়ার চেষ্টা করবে যাতে আমরা আমাদের মিল ফ্যাক্টরিগুলোতে গ্যাস সরবরাহ করতে পারি। মায়ানমার থেকে গ্যাস আনার জন্য আলোচনা এরই মধ্যে শুরু করেছি। গ্যাস কানেকশন দেওয়া যায় 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমরা 4000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা গ্রিড লাইনে সংযুক্ত করতে পারবো। ডিসেম্বরের মধ্যে কৃষক কার্ডের পূর্ণাঙ্গ তালিকা স্বচ্ছ নির্ভুলভাবে তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যাংক হিসাব খোলা সহ প্রয়োজনীয় প্রস্তুতি শেষে পর্যায়ক্রমে দেওয়া হবে কৃষক কার্ড। এদিকে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে নাগরিকদের জন্য নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতা নিয়ে সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রশান্ত মহাসাগরীয় মার্কিন নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন ডি কোহলার।
নিম্ন আয়ের মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরই নানা পদক্ষেপ নেয় বর্তমান সরকার। এর আওতায় কৃষকদের জীবনমান উন্নয়নে কৃষক কার্ড বিতরণ শুরু হয় বছরের শুরুর দিকেই। কৃষকের অধিকার নিশ্চিতে করণীয় ঠিক করতে মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়। এ সময় আগামী ডিসেম্বরের মধ্যে নির্ভুল ও স্বচ্ছভাবে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ দেন সরকার প্রধান তারেক রহমান। কৃষকের অধিকার নিশ্চিতে যাচাই বাছাইয়ের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়নে জোর দেন তিনি। চলতি অর্থ বছরে 43 লাখ কৃষক এই কার্ডের সুবিধা পাবেন। পরবর্তী 3 বছরের মধ্যে 2 কোটি কৃষককে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। এদিন দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছেন সরকার প্রধান তারেক রহমান। এ সময় পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞ এবং এ সংক্রান্ত কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন। বিশেষজ্ঞরা দীর্ঘ ও মধ্যমেয়াদী পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দেন। এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টেফেন টি কোহলার। এ সময় মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও অবদান নিয়ে আলোচনা হয়। বৈঠকে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট নিয়ে পারস্পরিক বোঝাপড়া ও অগ্রগতি নিয়েও আলোচনা হয়। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর বকশীবাজারে আর ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্র শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ বিভিন্ন ক্যাম্পাসেও তৈরি হয় উত্তেজনা। এসব ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ঢাকা আলিয়া মাদ্রাসার আবাসিক হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিকেলে সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হন বেশ কয়েকজন। আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক ঘন্টার চেষ্টার পরও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। এদিকে দুপুরে সংঘর্ষ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের উপস্থিতিতে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়ান দুই দলের সমর্থকরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ ও ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসিন সাইফ সহ বেশ কয়েকজন আহত হন। আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য ন্যাশনাল মেডিকেলে নেওয়া হলে সেখানেও দফায় দফায় সংঘর্ষ হয়। পরে এই ঘটনার প্রতিবাদে কবি নজরুল ইসলাম সরকারি কলেজের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে অনুষ্ঠিত হলো সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক। বিএনপি সরকার পূর্ণাঙ্গভাবে জুলাই সনদ বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে একথা বলেন কমিটি প্রধান। রাষ্ট্রকাঠামোর গণতান্ত্রিক সংস্কারে বিশেষজ্ঞ ও পেশাজীবীদের সঙ্গেও বৈঠক হবে বলে জানান তিনি। বিশেষ কমিটিতে এখনও বিরোধী দলের অংশ নেওয়ার সুযোগ রয়েছে বলে জানান আইনমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংশোধন না সংস্কার, এই বিতর্কের মধ্যেই 13 জুলাই সংসদে পাশ হয় 12 সদস্যের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি, যার প্রধান করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে। আইনমন্ত্রী, চিফ হুইপ সহ অন্যদের রাখা হয় কমিটিতে। তবে সংশোধনে আপত্তি জানায় বিরোধী দল। সংস্কারের দাবিতে সেদিন ওয়াকআউট করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে প্রথম দিনের মতো বসে বিশেষ কমিটির বৈঠক। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অংশ নেন আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নুরসহ অন্য সদস্যরা। সকলের সাথে আমরা আলোচনা করব। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহতদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবে। এত বড় একটা ছাত্রগণ অভ্যুত্থান সংগঠিত হলো, জাতির প্রত্যাশা অনেক, শহীদের আকাঙ্ক্ষা ছিল। সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদেরকে এই বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।
গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে হবে। আমরা জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে চাই। রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারে বিশেষজ্ঞ এবং পেশাজীবীদের সঙ্গে বিশেষ কমিটি বৈঠক করবে বলেও জানান কমিটি প্রধান। পরে আইনমন্ত্রী জানান সংস্কার প্রস্তাবগুলোকে সাংবিধানিক প্রক্রিয়ায় সংশোধন করা হবে। সমাজের সকল সেকশনের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব এবং জুলাই জাতীয় সনদের বাইরেও সমাজের যে সমস্ত প্রত্যাশা আছে থাকবে সেই সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করব। সংবিধান সংশোধনের জন্য জুলাই সনদ আমার সামনে থাকবে। জুলাই সনদকে সামনে রেখে, জুলাই সনদকে বৃত্তায়ন করে, জুলাই সনদকে ধারণ করে, জুলাই চেতনাকে ধারণ করে আমার সংবিধান সংশোধনের পথে আমি এগিয়ে যাব। জুলাই সনদকে বাইপাস করে আমি আমার রাজনৈতিক মতাদর্শ বা অন্য কিছু চাপিয়ে দেব, সেটা আমরা করব না। সংবিধান সংশোধনে জুলাই সনদে বিএনপির একমত হওয়া বিষয়সমূহ ছাড়াও নির্বাচনী ইশতেহারের অন্যান্য বিষয়েও বাস্তবায়ন করা হবে বলে জানান কমিটির সদস্যরা। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দেশে ফিরলেই হাসিনাকে ফাঁসির আসামি হিসেবে গ্রেপ্তার করার পর ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার। দুপুরে সচিবালয় সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও জানান, আদালতের নির্দেশ লঙ্ঘন করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই ব্যবস্থা নেওয়া হবে। দ্রুতই গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ জানিয়েও সমাধান না পেলে সামাজিক মাধ্যমে লিখতে সমস্যা নেই। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, আদালতের নির্দেশ অমান্য করে দিল্লিতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হলে ব্যবস্থা নেবে সরকার। দেশে ফিরলেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা গ্রেফতার হবেন জানিয়ে তিনি বলেন, তার ন্যায় বিচার নিশ্চিত করা হবে। তিনি যখন বক্তব্য দিচ্ছেন, এর আগের বারও আমরা একটা ব্রিফিং দিয়েছি, পত্রিকাগুলোকে একটা নির্দেশনা দিয়েছি, আবার বক্তৃতা করবেন এই ধরনের নিউজ যদি কেউ দিয়ে থাকে, এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। এ সময় গ্যাস সংকট ইস্যুতে তথ্য উপদেষ্টা বলেন, ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালের মেরামত কাজ শিগগিরই শেষ হলে গ্যাসের সংকট কেটে যাবে। গ্যাসের এই সাপ্লাইটা যদি রেস্টোরড হয়ে যায়, তাহলে এই যে বিদ্যুতের অতিরিক্ত যে চাহিদাগুলো আছে সেগুলো কমে যাবে এবং গ্যাসের যে সংকট আমরা ফেস করছি সেই সংকটটা আশা করি থাকবে না। তথ্য উপদেষ্টা আরও বলেন, বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে অভিযোগ নিকটস্থ বিদ্যুৎ অফিসে জানিয়ে যদি সমাধান না হয় তবে বিষয়টি সামাজিক মাধ্যমে তুলে ধরতে সমস্যা নেই। যার যার অভিযোগ আছে, আমরা শুরুতেই বলেছি, তারা তাদের নিকটস্থ যে জায়গা আছে অভিযোগ নিয়ে যান। এবং আমি বলছি, কেউ যদি অভিযোগ সেখানে করে অভিযোগ করতে না পারেন বা প্রতিকার না পান, প্রতিকার মানে এই না যে উনি সঠিক, প্রতিকার মানে হচ্ছে আমরা এটা অ্যাসেস করেছি, সেটা যদি না পান নিশ্চয়ই আমি সেটা নিয়ে কাজ করব, আমরা কথা বলবো। সাগরে ভাসমান একটি এলএনজি টার্মিনালে সম্প্রতি অগ্নি দুর্ঘটনার কারণে জাতীয় গ্রিডে আমদানিকৃত গ্যাস সরবরাহ অর্ধেকে নেমে আসে। এর ফলে 2 সপ্তাহ ধরে রাজধানী সহ বিভিন্ন স্থানে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। অভিযোগে উল্লেখিত তারিখে আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি আরও জানান, ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। भारत सरकार का इस आयोजन से कोई लेना देना नहीं है और साथ ही साथ वहाँ पर इस मंच से उठाए गए विषय या उस मंच से बोले गए शब्दों का कोई समर्थन हम नहीं करते हैं, न और साथ ही साथ हमारा कोई उससे कोई रिश्ता नहीं है। फॉर्मल इन्विटेशन टू बांग्लादेश प्राइम मिनिस्टर टू विजिट इंडिया was extended when he assumed office in February 2026. As far as the BRICS summit is concerned, India has separately extended an invitation to him in his capacity as the current chair of BIMSTEC to attend the outreach session of the 18th BRICS summit, which will be held in New Delhi. জুলাই অভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। জনগণকে সঙ্গে নিয়ে এই অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, কেউ যদি পুরানো ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায় তাকে জনগণই প্রতিহত করবে। আয়নাঘরে ডাক্তার শফিকুর রহমান সহ জামায়াতের শীর্ষ নেতারা। তবে এটি আসল বন্দিশালা নয়, প্রতীকী।
মঙ্গলবার জাতীয় জাদুঘরে জুলাই জাগরণ ডকুফিল্ম প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। সেখানেই তুলে ধরা হয় ফ্যাসিবাদী আমলের নানা নির্যাতন নিপীড়নের স্মৃতি আর অভ্যুত্থানের ঘটনা প্রবাহ। অনুষ্ঠানে অভ্যুত্থানের নানা অভিজ্ঞতা তুলে ধরে বক্তারা বলেন, বৈষম্য বিলোপের যে আকাঙ্ক্ষা জনগণকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল তা পূরণ করতে হবে। জামায়াত আমির হুঁশিয়ারি দেন, সরকার সঠিক পথে না এলে অতীতের ফ্যাসিস্টের মতো পরিণতি ভোগ করবে। যদি কোনো রাজনৈতিক দল, কোনো শক্তি, কোনো পরাশক্তি, কোনো কালচারাল ফ্যাসিস্টরা দেশকে আবার ফ্যাসিবাদের দিকে নিয়ে যেতে চায়, ছাত্র জনতা আরেকটি কোনো অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই দেশটাকে প্রতিহত করতে হবে। আমরা তাদেরকে অনুরোধ জানাবো, সঠিক পথে আসুন। সঠিক পথে না আসলে এই জাতি অতীতে যাদেরকে সঠিক পথে এনেছে আপনাদেরকেও সঠিক পথে আসতে তারা বাধ্য করবে, অথবা অতীতের ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি আপনাদেরকে ভোগ করবে। এর আগে রাজধানীর সিরডাপে আইআরডি আয়োজিত আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। একটি পক্ষ জুলাইয়ের ইতিহাস বিকৃত করছে বলেও অভিযোগ তার। 5 তারিখ যখন আমরা প্রেসিডেন্ট হাউসে গিয়েছিলাম, এক বড় দলের বড় নেতা আমাকে বললেন, কি হলো ভাই? আমি আপনি বলেন, দিস ইজ মিরাকল। এখানে কোনো রাজনৈতিক দলের কোনো কৃতিত্ব নাই। আমি বললাম যথার্থ, কিন্তু আমি পরে দেখি যে তারাই বলতে শুরু করলেন অমুক হলো এই আন্দোলনের মাস্টারমাইন্ড। আমি অবাক। সেই দিন বললেন কি, এখন বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দেশের স্বার্থে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যে কোনো ইস্যুতে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত তার দল। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। যতই ষড়যন্ত্র হোক, দেশের রাজনীতিতে ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর আফতাবনগরে জাতীয় ছাত্র শক্তির আলোচনা সভায় একথা বলেন তিনি। বিএনপি কোনো বড় আন্দোলনে এককভাবে নেতৃত্ব দিতে পারেনি, সে কারণে তারা দলীয়ভাবে জুলাই উদযাপন করার অধিকারও রাখে না, এ মন্তব্য করেন। ক্ষমতা দিয়ে কখনো ইতিহাসকে মুছে ফেলা যায় না, সত্যকে মিথ্যা প্রমাণ করা যায় না। আপনারা যেই ভূমিকাই পালন করেছেন না কেন, আমরা যেই ভূমিকা, সবাই এটার ইতিহাস সামনে আসবে, এটার প্রতিফলন ঘটবে। তাদের মধ্যে যে রাষ্ট্র নিয়ে ভাবনা এসেছে, চিন্তা এসেছে এবং এই দেশকে যে তারা ভালোবাসে, এটা আমি মনে করি যে সামনের দিনগুলোতে যে প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ। আগামী 1 বছরের মধ্যে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের সব মামলার বিচার কাজ শেষ করতে চায় প্রসিকিউশন। চলতি মাসে 3টির রায় অপেক্ষমান রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। মামলার অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, একই সঙ্গে তদন্ত চলছে সারা দেশে 3000-এর বেশি ক্রস ফায়ারের অভিযোগেরও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের মামলার অগ্রগতি নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, জুলাইয়ের সব মামলার বিচার আগামী 1 বছরের মধ্যে নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে প্রসিকিউশন। সম্ভাব্য আগামী 1 বছরের মধ্যে যাতে অন্তত জুলাইয়ের সমস্ত বিচার আমরা শেষ করতে পারি, কাজ করে যাচ্ছি। জুলাইয়ের মামলার পাশাপাশি গুম খুনের মামলাগুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বলেন, সারা দেশে 3000-এর বেশি ক্রসফায়ারের অভিযোগ আছে, এগুলোর তদন্ত হচ্ছে। যারা ক্রসফায়ারের যে ঘটনা ঘটেছে সারা দেশে প্রায় 3000-এর অধিক, সেই মামলাগুলো আমরা ইনভেস্টিগেশন করছি, অনেকগুলো রিপোর্ট হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন কক্সবাজারে যে কাউন্সিলের একরাম হত্যা, সেই মামলার বিচার কার্য আমরা শুরু করেছি। জুলাইয়ের মামলার পাশাপাশি গুম খুনের মামলাগুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বলেন, সারা দেশে 3000-এর বেশি ক্রসফায়ারের অভিযোগ আছে, এগুলোর তদন্ত হচ্ছে। যে কয়টা মামলা ইতিমধ্যে আমাদের এপিল আছে, এজ এ হোল আমরা সবগুলো আপিলই আমরা শুনানির একটা উদ্যোগ নিচ্ছি। শেখ হাসিনার মামলা সহ ট্রাইব্যুনালের যতগুলো মামলার রায়ের পর আপিল হয়েছে তা দ্রুতই নিষ্পত্তির জন্য কাজ চলছে, দ্রুতই শুনানির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। উনি কোথায় কিভাবে বলবেন, কি বলবেন না, কি করবেন না, আসলে এই বিষয়ে আমাদের এখতিয়ার বহির্ভূত কাজ, এটা আমরা কিছু বলতে পারবো না। এদিকে ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক হয়েছে মঙ্গলবার। এছাড়া গুম ও ক্রসফায়ারের 2 মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও তারেক সাইদকে 10 আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা।
জুলাই অভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও আহতদের স্মৃতি সংরক্ষণে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। কাল প্রধানমন্ত্রী তারেক রহমান এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরদিন উন্মুক্ত করে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। সচিবালয় ব্রিফিংয়ে সংস্কৃতি মন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এ তথ্য জানান। জাদুঘরে প্রবেশে প্রাপ্তবয়স্কদের টিকিট মূল্য 50 টাকা আর শিশুদের 25 টাকা। শেখ হাসিনার প্রায় ১.৫ দশকের আবাসস্থল ছিল গণভবন। ২৪-এর ৫ আগস্ট তার পতনের পর বাসভবনে ঢুকে পড়ে ছাত্র জনতা। গণ অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত সেই গণভবনেই গড়ে তোলা হয়েছে জাদুঘর। নানা প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে উন্মুক্ত হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর। শেখ হাসিনার পতন ও ছাত্র জনতার বিজয়ের স্মৃতিস্মরণে ৫ আগস্টই উদ্বোধন হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন জুলাই জাদুঘর। উদ্বোধনের পর প্রথম দিন ৫ আগস্ট জাদুঘরটি শুধু শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। প্রথম দিনটা শহীদ পরিবারের জন্য আমরা এক্সক্লুসিভলি রিজার্ভ করতে চাইছি। এরপর থেকে এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। অনেক বেশি মানুষ একসাথে যদি এখানে ঢুকে যান, আমাদের জন্য এটা ম্যানেজ করা কঠিন হবে। সেই জন্য আমাদের সিদ্ধান্ত হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য স্লট হিসেবে আমরা দেব। জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে কোনো দুর্নীতি হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সংস্কৃতি মন্ত্রী। যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে কারো বিরুদ্ধে, সে যে যুগেই করে থাকুক, সেটা তদন্ত হবে এবং তদন্তে প্রমাণিত হলে সেখানে মামলা হবে এবং মামলার বিচার হবে। জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে টিকিট কাটতে হবে অনলাইনে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বিকেলে নতুন নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলদের সঙ্গে নিয়ে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পরিচয় সব দল ও মতের ঊর্ধ্বে। নাগরিকদের সেবা নিশ্চিতে আইন কর্মকর্তাদের সততা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। অপতথ্য বা মিথ্যা তথ্য দিয়ে যেন দেশের অগ্রযাত্রা ব্যাহত না হয়, সে বিষয়েও সকলকে সতর্ক থাকার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানান অ্যাটর্নি জেনারেল। সামনের দিনের আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে, বিশেষ করে রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে আমাদের মূল মন্ত্র হবে সততা। আমাদের অন্যতম তন্ত্র হবে আমাদের গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচারের প্রতি আমাদের অঙ্গীকার এবং পাশাপাশি আমাদের পেশাদারিত্ব। আমরা রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করি এবং রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করার জন্যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যেন তার আইনানুগ অধিকার পান, সেটিও কিন্তু প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব। সন্ধ্যার সময় আরও থাকছেন। গ্যাস সংকটে ধুঁকছে কলকারখানা, উৎপাদন কমে রপ্তানিতে ধস। ধকল পরিবহন খাতেও পাম্পে গাড়িতে সারিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, দ্রুত সমাধানের তাগিদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী। সুবিধাজনক সময়ে রিয়াদ সফরের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ বৈঠক নিয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিয়োগ, বিনিয়োগ ও শ্রমবাজার সম্প্রসারণ ইতিবাচক সৌদি সরকার। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের মোকাবেলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোট গড়ছে সৌদি আরব। এই উদ্যোগে নীতিগতভাবে যুক্ত হওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের। জোট গঠন প্রক্রিয়ার মধ্যেই ঢাকায় 2 দিনের সফরে সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ বিন আব্দুল করিম আল খুরাইজি মঙ্গলবার দুপুরে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সৌদি সফর এবং উচ্চ পর্যায়ের নিবিড় যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আল খুরাইজি। এ সময় আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজার নিয়ে আলোচনা করেন তারা। বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে। বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, দক্ষ কর্মী নিয়োগ বৃদ্ধি, নতুন খাতে বাংলাদেশি জনশক্তির সুযোগ এবং যৌথ ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। আইটি,
এআই, রোবোটিক্স, ডাক্তার, ইঞ্জিনিয়ার এই সমস্ত ক্ষেত্রে অনেক লোক প্রয়োজন আছে, সেক্ষেত্রে তারা বাংলাদেশকে সুযোগ দিতে চায়। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান সুবিধাজনক সময়ে সৌদি সফরে যাবেন প্রধানমন্ত্রী। আমন্ত্রণ জানানো হয়েছে সৌদি ক্রাউন প্রিন্সকেও। আগ্রহ আছে যাবার, একটা সুটেবল টাইমে দুই দেশের আলোচনার ভিত্তিতে অবশ্যই সেই ভিজিট হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য কিন্তু ওনারা এসেছেন। আমরাও ওনাদের ক্রাউন প্রিন্সকে আমন্ত্রণ জানিয়েছি সৌদি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশে ভিজিট করার জন্য। শামা ওবায়দ বলেন কৃষি, নবায়নযোগ্য জ্বালানি, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। ওনারা অত্যন্ত আগ্রহী এখানে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করার জন্য। সৌদিতে থাকা প্রায় 70,000 রোহিঙ্গার পাসপোর্ট ইস্যু নিষ্পত্তির পথে রয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। গ্যাস সংকটের ভোগান্তি কাটছেই না। দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করেও মিলছে না চাহিদা অনুযায়ী সিএনজি। এতে বিপাকে যানবাহনের চালকরা। গ্রাহকদের দুর্ভোগের পাশাপাশি ব্যবসায়িক ক্ষতির মুখে পাম্পগুলো। সংকট নিরসনে সরকারের কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা না পাওয়ায় হতাশ পাম্প মালিকরা। রাজধানীর মধুবাগের বাসিন্দা ইদ্রিস আলীর সংসার চলে সিএনজি অটোরিকশা চালিয়ে। তবে সাম্প্রতিক গ্যাস সংকট শুরু হওয়ার পর থেকেই ভাটা পড়েছে তার আয় রোজগারে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে গিয়ে গ্যারেজ ভাড়াই মেটাতে পারছেন না তিনি। বর্তমান দুপুরবেলা ভাত খাওয়ার কয়েকদিন ধরে নাই, কি কমু আর যদি গ্যাস নিয়ে সিরিয়ালে দাঁড়ায় তাহলে আর ভাত খাওয়া জোটে না। তো বোঝেন কত সুখে আছি। রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনেই ভোগান্তির একই চিত্র। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কখনো রোদ, কখনো বৃষ্টিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। লাইনে গ্যাসের চাপ না পাওয়ায় বন্ধ বেশিরভাগ ফিলিং স্টেশন। ঠিকমতো গ্যাস পাই না, মানে খুব যন্ত্রণা আছে। দিনের বেলা ডিউটি করা লাগে, আবার রাত্রে সন্ধ্যাবেলা সিরিয়াল দিলে ফজরে আজান দেয় গ্যাস পাইতে পাইতে। 2 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে অলরেডি। গাড়িতে যা গ্যাস আছে তাও শেষ হয়ে যেতেছে। আবার যাই দেখমু যে প্রেশার নাই, গ্যাসের প্রেশার আগের চাইতে কম। আগে একদিন গ্যাস নিলে 2 দিন চলছে, এখন প্রত্যেক দিনই সিরিয়াল দেওয়া লাগে। এদিকে গ্যাস সংকট নিরসনের সুনির্দিষ্ট কোনো ঘোষণা না পাওয়ায় হতাশ পাম্প সংশ্লিষ্টরা। তাদের লোকসান গুনতে হচ্ছে প্রতিনিয়ত। 1/3 নেমে গেছে, ইলেকট্রিসিটি বিল ঠিকই আসবে, এই মাসের সেল যেটা আসবে ওটাতে তো আমরা ইলেকট্রিসিটি বিলও উঠবে না। এই এমপ্লয়ির বেতন টেতন সেটা তো প্রশ্নই ওঠে না দেওয়া। সংকট নিরসনে সরকারের কাছ থেকে দ্রুত পদক্ষেপের আশা গ্রাহক ও পাম্প সংশ্লিষ্টদের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। বাগেরহাটে একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। কুপিয়ে শ্বাসরোধে হত্যা ধারণা পুলিশের। বগুড়ায় সাবেক সেনা সদস্যকে হত্যা। গ্যাস সংকটে ধুঁকছে শিল্প কারখানা। অনেক কারখানায় কমে গেছে উৎপাদন। গ্যাস সংকটের মধ্যে বিকল্প উপায়ে উৎপাদন চালু রাখতে গিয়ে গুনতে হচ্ছে বাড়তি খরচ। এতে লোকসান গুনতে হচ্ছে উদ্যোক্তাদের। বাধাগ্রস্ত হচ্ছে রপ্তানি কার্যক্রমও। প্রকট হচ্ছে গ্যাসের সংকট, গতি কমছে কারখানার কর্মযজ্ঞে। কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে আগুনের ঘটনার পর জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ। 2 সপ্তাহ ধরে চলমান সংকটে নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর সহ বিভিন্ন শিল্প এলাকায় পড়েছে এর প্রভাব। বিশেষ করে নারায়ণগঞ্জে ডাইং ও পোশাক কারখানাগুলোতে উৎপাদনের গতি কমেছে বেশি। ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির প্রায় 550 শিল্প কারখানার উৎপাদন। গ্যাস সংকটের কারণে গাজীপুরে কিছু কারখানার কর্মঘণ্টা রিশিডিউল করা হচ্ছে। কোনো জায়গায় কারখানা বন্ধের গুজব থাকলেও সরেজমিনে গিয়ে সেগুলো সচল থাকতে দেখা গেছে। বিকল্প উপায়ে কারখানা চালু রাখতে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে মালিকদের। এরপরও সময় মতো পণ্য সরবরাহ করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তাদের জন্য। বিদ্যুৎ আসলে গ্যাস পায় না, গ্যাস আসলে বিদ্যুৎ পায় না। এতে করে এই কোম্পানির বা আমাদের মালিকের অনেক বড় ক্ষতি হইতেছে। এত পরিমাণ গ্যাসের প্রবলেম যা আমাদের মেশিন বন্ধ থাকে, মানে কোনোভাবে উৎপাদন হতে হয়। আমার প্রোডাকশন হওয়ার কথা 20-25 টন, সেইখানে প্রোডাকশন আমি অর্ধেকও করতে পারি না। এখানে আমাদের সবসময় 4 থেকে 5 বা মিনিমাম 10 PSI দরকার পড়ে, সেইখানে আমরা প্রতিদিন 1, 1.5, 2 সর্বোচ্চ পাই। এছাড়া গ্যাসের চাপে কমে যাওয়া ফিলিং স্টেশনগুলোতে গাড়ির লম্বা লাইনে ভোগান্তি কাটছে না। এতে বিপাকে পরিবহন খাত সংশ্লিষ্টরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বাগেরহাটে একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে
পূর্বশত্রুতার জেরে বগুড়ায় সাবেক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে ভৈরবে ডাকাতের ছুরিকাঘাতে কিশোরীর মৃত্যু হয়েছে। সকালে বাগেরহাটের কচুয়া উপজেলার পশ্চিম চান্দেরখোলা গ্রামে আবদার হাওলাদারের বাড়িতে যান এক প্রতিবেশী। এ সময় দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘরের ভেতর থেকে আহত হাওলাদার ও তার মা মনিরা বেগম এবং নানি রাশেদা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া গলায় রশি ও গামছা পেঁচানো ছিল। এদিকে পূর্ব শত্রুতার জেরে বগুড়ায় সাবেক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আইসিসিআর স্কলাররা বাংলাদেশ ভারত দুই দেশের অ্যাম্বাসেডর হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বিকেলে বাড়িধারায় ইন্ডিয়ান হাইকমিশনে স্কলারদের বিদায় অনুষ্ঠানে তিনি একথা বলেন। চলতি বছর ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন আইসিসিআর স্কলারশিপের জন্য নির্বাচিত হয়েছেন 500 শিক্ষার্থী। সঙ্গীত, নৃত্যকলা সহ বিভিন্ন বিষয়ে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 3 বছরের জন্য পড়াশোনার সুযোগ পাবেন তারা। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, শিক্ষার্থীরা রাষ্ট্রদূতের মতো তাদের দেশকে প্রতিনিধিত্ব করে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিনির্মাণে তরুণ মেধাবীদেরও কাজ করার আহ্বান জানান তিনি। One of your job is to make sure that these two vibrant people to people, we have excellent relationship. এইটা আপনাদের কাজও আছে, আমাদেরও ওইটাই কাজ আছে। সব সময় একই জিনিস ভাবতে হবে যে আমরা পিপল টু পিপল কিভাবে মিলেমিশে আমরা পুরো একদম আপনার এখানকার কালচার ওইখানকার কালচার, হাউ উই ক্যান সর্ট অফ গিভ টু ইচ আদার, and the talent is absolutely excellent. I wish you all the very best. যুদ্ধবন্ধে আলোচনায় বসার বিষয়টি অস্বীকার করায় মুজতবা খামেনি প্রশাসনকে প্রতারক দল বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, তেহরানি বৈঠকের জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও নিজেদের দাবিতে অটল রয়েছে। অদূর ভবিষ্যতেও আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়, ওমানের সঙ্গে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য একটি অস্থায়ী নিরাপদ রুট তৈরির বিষয়ে আলোচনা চলছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সামনে রেখে ডারউইনে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘ 23 বছর পর টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় গেছে টাইগাররা। ডারউইনে 13 আগস্ট প্রথম টেস্টে নামবে দুদল। ম্যাকেইয়ে দ্বিতীয় ম্যাচ শুরু 22 আগস্ট। অজিদের বিপক্ষে মেগা সিরিজ সামনে রেখে ডারউইনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা। দ্বিতীয় ধাপে অস্ট্রেলিয়ায় যাওয়া ক্রিকেটাররাও যোগ দিয়েছেন ক্যাম্পে। নর্দার্ন টেরিটরির কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টায় সফররতরা। ট্রেনিং ফ্যাসিলিটিস সহ সার্বিক ব্যবস্থাপনায় মুগ্ধ শান্তর দল। স্টার্ক, কামিন্স, হ্যাজলউডের পেস আক্রমণ সামলাতে অনুশীলনে বাড়তি মনোযোগ দিচ্ছেন ব্যাটাররা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব দেশবাসীর, কোনো দল বা ব্যক্তির নয়, বিভ্রান্তি ছড়াচ্ছে একটি গোষ্ঠী। ক্ষতিগ্রস্ত সবার পাশে থাকার অঙ্গীকার প্রধানমন্ত্রীর। এবং শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার, দেশে ফিরলেই গ্রেফতার। দিল্লির অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা না থাকার দাবি ভারত সরকারের। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।